হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আজ গাউসের যে উপপাদ্য, সেই গাউসের উপপাদ্যের যে প্রয়োগ, সেই প্রয়োগগুলো নিয়ে আলোচনা করব। ওই জন্যে তোমরা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, গাউসের উপপাদ্য আমরা আগেই পড়েছি। গাউসের উপপাদ্যটা কী ছিল? যে কোনো একটা বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধতলের অভ্যন্তরে যে তড়িৎ আধানটা আছে তার কত গুণ 1/ε গুণ। এটা ছিল গাউসের উপপাদ্য, তার বিবৃতি। এবং সেখানে দেখবে গাউসের উপপাদ্য যেটা, তার যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশান সেটা কী ছিল? ইন্টিগ্রেশন অফ ক্লোজ সারফেস এস ই ডট ডিএস, এটা ইকুয়াল টু কী ছিল? Q/ε বা Q/ε0। যদি বায়ু মাধ্যম হয় তাহলে তখন ε0 হবে, আর যদি বায়ু মাধ্যম না হয় তাহলে তখন কি? সেটা ε হবে। এটা ছিল। এবং দেখো, এই যে কিউ যেটা, সেই কিউটা কি? কোনো একটা তলের মধ্যে যতটা পরিমাণে আধান কি বদ্ধভাবে আছে। অর্থাৎ এখানে দেখো যে ডিএস সারফেসটা আমরা নিয়েছি, সেই ডিএস সারফেসের মধ্য দিয়ে আমরা কি করেছিলাম? তড়িৎ ফ্লাক্স বার করেছিলাম। যে তারপরে টোটাল যে তড়িৎ ফ্লাক্স, সেই টোটাল তড়িৎ ফ্লাক্সের ফর্মুলাকে এইটা। অর্থাৎ এটা তোমার ছিল গাউসের উপপাদ্য যেটা, সেই উপপাদ্যের বিবৃতি এবং ম্যাথামেটিক্যাল এই ইকুয়েশন। এই গাউসের উপপাদ্যের সাহায্যে যেটা করা যায়, যে বিভিন্ন আধান, সেটা বিভিন্ন ধরনের, ধরো বিন্দু আধান হতে পারে, যে কোনো চার্জ ডিস্ট্রিবিউশন হতে পারে। সেই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তোমার যে কোনো একটা বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মান বা তার যে রাশিমালা, সেই রাশিমালাটা কি নির্ণয় করা যায়। ঠিক আছে, বিভিন্ন কেসের ক্ষেত্রে। দেখো, এখানে একটা তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এমনি তো আমরা যে কোনো একটা আধানের জন্যে কোনো একটা জায়গায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে সেটা নির্ণয় করতে পারি, তাহলে সেখানে গাউসের উপপাদ্য আবার এক্সট্রা করে অ্যাপ্লাই করে তোমার বার করার কি প্রয়োজন? দেখো, কিছু কিছু কেস আছে যেখানে তোমার এই সাধারণ যে নিয়মের সাহায্যে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করা শিখেছি, সেই নিয়মগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কেসটা কী হয়ে যাবে, বা ওখানে যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে অনেক জটিল হয়ে পড়বে। অর্থাৎ সেখানে অনেক সময় ব্যয় হবে এবং সেখানে দেখা যাচ্ছে সঠিক আমার নাও আসতে পারে, হয়তো ভুল হওয়ার সম্ভাবনাটা কি বেশি। সেই ক্ষেত্রে যদি আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে সেখানে কি খুব সহজে এবং কম সময়ে তোমার কি হবে, সেই জায়গাটা বা সেই আধান ডিস্ট্রিবিউশন বা আধানের জন্য কী হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা বার করা যাবে। ঠিক আছে, তাহলে দেখো, এই গাউসের উপপাদ্য প্রয়োগ করে অনেকগুলোর ক্ষেত্রে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করব। তার মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। দেখো, এটা আমরা আগেই পড়েছি যে যে কোনো এরকম যদি একটা বিন্দু আধান থাকে, তুমি ধরে নাও এখানে একটা প্লাস কিউ আধান, তার যে কোনো একটা বিন্দু, সেই বিন্দু হচ্ছে কি পি। তাহলে পি বিন্দুতে যদি বলে প্রাবল্য কত হবে, তাহলে আমরা কি জানি যে পি বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে রাখলে সেই একক ধনাত্মক আধানের উপরে যে ক্রিয়াশীল বল, সেটাই হবে কি ওই বিন্দুর প্রাবল্য। ঠিক আছে, এবং দেখো আমরা এই প্রাবল্যের রাশিমালাও নির্ণয় করেছিলাম। সেই রাশিমালাটা কী ছিল? E = 1/4πε0 ইন্টু কত? Q/r², যেখানে আরটা হচ্ছে কি ওই আধানটা থেকে পি বিন্দুর কি দূরত্ব। এবার এই মানে এই যে বিন্দু আধান, সেই বিন্দু আধানের জন্য পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যটা বার করব, সেটা কি গাউসের উপপাদ্য প্রয়োগ করে। ঠিক আছে, তাহলে দেখো, গাউসের উপপাদ্য প্রয়োগ করতে গেলে কি একটা গাউসীয় তল বা গসিয়ান সারফেস কী করতে হয়? একটা কল্পনা করতে হয় বা ড্র করতে হয়। দেখো, এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে গাউসীয় তল বলতে কি বোঝো বা গাউসীয় তল কি। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় খুব আসে, তাহলে এটা ভালো করে মনে রাখবে। গাউসীয় তল হচ্ছে যে কোনো একটা আধানের জন্যে যখন আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, সেই প্রাবল্য নির্ণয়ের জন্যে যে তলটাকে কল্পনা করা হয়, সেই তলটাকে তোমার বলা হবে কি গাউসীয় তল। তাহলে এখানে দেখো, আমরা আরটাকে ব্যাসার্ধ করে এরকম একটা তল কল্পনা করে নিলাম। তাহলে এই যে তল, সেই তলটা হচ্ছে কি গাউসীয় তল।
তাহলে এই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সটা যদি আমরা বার করতে পারি, বা এখানে দেখো আরটাকে ব্যাসার্ধ করে আমরা একটা গোলক কল্পনা করেছি, তাহলে দেখো এই গোলকের পরিধির উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দু প্লাস্কিয় আধান থেকে কি সমদূরবর্তী, এবং ওই প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের যে মান, সে মানটা কী হবে, ধ্রুবক হবে, এবং তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ, সেই অভিমুখটা দেখো কি বহির্মুখী হবে। কেন? কারণ এখানে যে চার্জটা আছে সেই চার্জটা কি চার্জ, প্লাস চার্জ। তাহলে এর থেকে যদি বলরেখা নির্গত হয়, তাহলে সেই বলরেখাটা দেখো কী হবে, একেবারে এরকম বাইরের দিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে বাইরের দিকে এরকম বলরেখা নির্গত হলো। এবার যদি বলে এই টোটাল তলটার মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে মোট তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা এইটা। তাহলে এই আর ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলীয় তলটা আছে, সেই গোলীয় তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, এখানে দেখো ইন্টিগ্রেশন অফ এস ই ডট ডিএস, এটা ইকুয়াল টু কী হবে, বা আমরা ফার্স্টে তড়িৎ ফ্লাক্সটা বার করব। এবার এখানে দেখো এই যে গোলীয় তল, সেই তলটার অভিমুখ কোন দিকে হবে, এর আগে আমরা দেখেছিলাম এরিয়া ভেক্টর, সেখানে দেখেছি যে কোনো একটা তল সেটা কী রাশি, ভেক্টর রাশি, আর সেই তলের অভিমুখ কোন দিকে হয়, ওই তলের সাপেক্ষে কি বহির্মুখী, মানে লম্বভাবে বাইরের দিকে। তাহলে এখানে যে তলটা আছে সেই তলের অভিমুখ দেখো যেদিকে, আর এখান থেকে যদি তোমার তড়িৎ বলরেখা নির্গত হয়, সেই তড়িৎ বলরেখার অভিমুখও কোন দিকে হবে, বাইরের দিকে হবে। অর্থাৎ এখানে ই এর অভিমুখ, আর এই জায়গাটায় যদি আমরা একটা ছোট্ট ক্ষেত্রফল ডিএস নিয়ে নিই, তাহলে সেই ডিএসের যে অভিমুখ, সেই অভিমুখটা কি একই দিকে হবে। অর্থাৎ দেখো এখানে ই এবং ডিএস পরস্পরকে একই অভিমুখে আছে, তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ, সে কোণটা কত হবে, 0 ডিগ্রি হবে। তাহলে এইটাকে যদি আমরা ভাঙি, তাহলে দেখো আসবে কি ইন্টিগ্রেশন অফ এস ই ডিএস ইন্টু কত, কস 0 ডিগ্রি। ঠিক আছে, আর কস 0 ভ্যালু কত হয়, 1 হয়। তাহলে এটা দেখো কী হবে, ইন্টিগ্রেশন অফ এস ই ডিএস। এবার এখানে দেখো ই যেটা, সেই ইটা প্রত্যেকটা যে বিন্দু, সেই প্রত্যেকটা বিন্দুতে কি তার মান এবং অভিমুখ কি সেম হবে। অর্থাৎ এই গোলাকার যে আমরা তলটা নিয়েছি, সেই তলের প্রত্যেকটা বিন্দুতে ই এর ভ্যালু এবং তার যে ডিরেকশান, সেই ডিরেকশানটা কি সেম। অর্থাৎ এখানে ই যেটা, সেই ইটা হচ্ছে কি কনস্ট্যান্ট, আর আমরা জানি ইন্টিগ্রেশনের মধ্যে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে কি বাইরে বার করা যায়। তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে যে ইটা আছে সেটাকে বাইরে বার করে দাও, তাহলে ই ইন্টু দেখো এখানে ক্লোজ ইন্টিগ্রেশন অফ এস ডিএস। তাহলে দেখো এখানে একটা ছোট্ট অংশ নিয়েছি, সেটা হচ্ছে ডিএস। এবার এই টোটাল ক্ষেত্রফল মানে কি অনেকগুলো এরকম ডিএস এর সমষ্টি, এবং প্রত্যেকটা ডিএস যদি আমরা যোগ করি তাহলে টোটাল ক্ষেত্রফলের সঙ্গে সমান আসবে। আর একটা গোলকের টোটাল যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের ফর্মুলা কি দেখো, ই ইন্টু কত আসবে, 4 পাই আর স্কোয়ার। একটা গোলকের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে দেখো এইটা হচ্ছে ওই গোলাকার যে তলটা আছে, সেই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স। আর এই তড়িৎ ফ্লাক্সটা আমরা জানি কার সঙ্গে সমান হয়, ওই তলের অভ্যন্তরে যে তড়িতাধান আছে, সেই তড়িতাধানটা ডিভাইডেড বাই কি এপসাইলন, তাই তো। তাহলে এখানে দেখো এই তলটার মধ্যে কত পরিমাণে আধান আছে, কিউ পরিমাণে। তাহলে এই টোটাল তড়িৎ ফ্লাক্স, তাহলে দেখো গাউসের উপপাদ্য অনুসারে আমরা এখান থেকে কি লিখতে পারবো, অতএব ই ইন্টু 4 পাই আর স্কোয়ার, এটা ইকুয়াল টু কী হবে, কিউ বাই এপসাইলন। তাহলে এখান থেকে দেখো ই ইকুয়াল টু কী আসবে, 1/4 পাই এপসাইলন বাই এপসাইলন নট, যদি বায়ু মাধ্যম হয় তাহলে এপসাইলন নট, আর অন্য মাধ্যম হলে এপসাইলন। তাহলে 1/4 পাই এপসাইলন ইন্টু দেখো কত, কিউ বাই আর স্কোয়ার। দেখো এমনি জেনারেল যে ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করেও আমরা কি বার করেছিলাম, সেটা কত ছিল, ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন ইন্টু কত, কিউ বাই আর স্কোয়ার। এখানে দেখো গাউসের যে উপপাদ্য, সেই গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করেও কি আমরা সেটাই পেলাম। ঠিক আছে, তাহলে এটা হলো গাউসের উপপাদ্যের কি প্রথম অ্যাপ্লিকেশান। এরপরে যেটা আমরা দেখব, যে গাউসের উপপাদ্যের সাহায্যে যে কোনো একটা গোলীয় খোলক যদি নেওয়া হয়, তাহলে তার জন্যে
তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা কত হবে? ভালো করে দেখো তাহলে। এরকম একটা আমরা গোলীয় খোলক নিলাম, খোলক মানে তার মাঝখানটা কি ফাঁপা। তাহলে দেখো 2 নম্বর হচ্ছে গোলীয় খোলকের জন্য প্রাবল্য নির্ণয়। অর্থাৎ একটা গোলীয় খোলক আমরা নিলাম, সেই গোলীয় খোলকটাতে কি করেছে? আধান দিয়ে দিয়েছে। তাহলে আমরা জানি যে কোনো একটা বস্তুকে যদি আধান দেওয়া হয় তাহলে সেই আধানটা কি? তার যে আউটার সারফেস অর্থাৎ তার যে বাইরের পৃষ্ঠ, সে বাইরের পৃষ্ঠে কি হয়? ডিস্ট্রিবিউট হয়। তাহলে যেহেতু একটা গোলীয় খোলক তার মানে ভিতরটা কি ফাঁপা, তাহলে এতে যদি তোমার আধান দেওয়া হয় তাহলে সেই আধানটা কি এর যে বাইরের পৃষ্ঠ, সে বাইরের পৃষ্ঠে কী করবে? অবস্থান করবে। তুমি ধরে নাও এতে একটা নির্দিষ্ট পরিমাণে কি প্লাস আধান দিয়ে দিলে, ঠিক আছে? তাহলে এই গোলীয় খোলকটাতে আমরা প্লাস আধান দিয়ে দিলাম এবং এই প্লাস আধানটা তুমি ধরে নাও কত? কিউ। তাহলে কিউ পরিমাণে যে প্লাস আধান সেটা কি? তার যে আউটার সারফেস, সে আউটার সারফেসে ডিস্ট্রিবিউট হবে। এটা তুমি ধরে নাও এর যে সেন্টার, সেই সেন্টারটা হচ্ছে কি ও, আর এই গোলকটার যে ব্যাসার্ধ, সে ব্যাসার্ধ হচ্ছে কত? আর। বা তুমি ধরে নাও এই গোলকটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কত? ক্যাপিটাল আর। ওকে, এইবার আমরা এর বিভিন্ন বিন্দুতে কি করব? তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করব। ফার্স্টে আমরা বার করব এই গোলকটার বাইরের কোনো একটা বিন্দুতে, অর্থাৎ আউটসাইডে। তাহলে 1 নাম্বার হচ্ছে আউটসাইড, যেটা সেই আউটসাইডে আমরা কি করব? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বার করব 1 নাম্বার। অর্থাৎ বাইরের কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? তাহলে তুমি ধরে নাও এই গোলকের বাইরে একটা বিন্দু হচ্ছে কি পি। তাহলে এই গোলীয় খোলকটাতে যে আমরা আধান দিয়েছি, সেই আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য কত হবে? সে প্রাবল্যটা কি নির্ণয় করতে হবে। তাহলে এখানে তুমি ধরে নাও ও বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে কি এক্স, এবং এখানে এটা মনে রাখবে এক্স গ্রেটার দেন হচ্ছে কত? আর। তাহলে এক্স গ্রেটার দেন আর মানে পি বিন্দুটা অবশ্যই ওই গোলকের কি বা গোলীয় খোলকটার কি বাইরে অবস্থিত। এবার এক্সটাকে ব্যাসার্ধ করে এইরকম আমরা কি করে নিলাম? একটা গোলক কল্পনা করে। আর যেখানে যে কিউ যেটা, সেই কিউটা কিন্তু এই ভিতরে যে গোলকটা আছে সেই গোলকের আধান। তাহলে দেখো এখানে এক্সটাকে ব্যাসার্ধ করে আমরা কি করলাম? একটা গোলক কল্পনা করলাম, বা ওইটাকে তোমার বলা হবে কি? গাউসীয় তল। তাহলে এই এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে একটা গোলীয় তল হলো, সেই গোলীয় তলের মধ্য দিয়ে আমরা কি করব? অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সটা বার করব। সেই মোট তড়িৎ ফ্লাক্সটা কী হবে? ওই এক্স ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের অভ্যন্তরে যে তড়িৎ আধানটা আছে, সেই তড়িৎ আধান ইনটু কী হবে? 1/ε। তাহলে দেখো ঠিক আগের মতোই যদি আমরা করি তাহলে এখানে কী হবে? ক্লোজ ইন্টিগ্রেশন অফ এস ই ডট ডিএস, এটা যদি আমরা করি তাহলে এখানে দেখো যেহেতু ভিতরে আমরা কি প্লাস আধান দিয়েছি, তাহলে বলরেখাগুলো কী হবে? বলরেখাগুলো এরকমভাবে বাইরের দিকে যাবে। দেখো এখানে প্লাস আধান দিলে যেমন হবে, মাইনাস আধান দিলেও হবে। যদি তোমার মাইনাস আধান দাও তাহলে বলরেখাটা কী হবে? এরকম ভিতরের দিকে প্রবেশ করবে, আর প্লাস আধান দিয়েছে এখানে, তাহলে বলরেখাগুলো কি বাইরের দিকে যাবে। অর্থাৎ এখানে যদি তুমি মাইনাস আধান দাও তাহলে ওখানে তড়িৎ ফ্লাক্স যেটা সেটা কি নেগেটিভ আসবে। কেন? কারণ আমরা জানি তড়িৎ ফ্লাক্স 2 রকমের হয়। কোনো একটা তলের সাপেক্ষে যদি বলরেখা অন্তর্মুখী হয় বা ইনওয়ার্ড ডিরেকশন হয়, তাহলে সেখানে ফ্লাক্সটা কী হয়? নেগেটিভ, আর আউটওয়ার্ড ডিরেকশনে হলে সেই ফ্লাক্সটা কী হয়? পজিটিভ। তাহলে এখানে আমরা ধরো প্লাস আধান নিয়েছি, তাহলে এখানে ফ্লাক্সটা কি বাইরের দিকে যাবে। তাহলে এই ফ্লাক্সের ভ্যালু, এবং এখানে দেখো যে বলরেখা সেগুলো বাইরের দিকে যাচ্ছে, তাহলে ই এর অভিমুখ, আর এখানে যদি তুমি ছোট্ট একটা ডিএস নাও, সেই ডিএস এর অভিমুখ একই দিকে থাকবে আগের মতোই। তাহলে ই আর ডিএস এটাকে ভাঙলে আমরা কি জানি? ইডিএস কস থিটা হয়। তাহলে দেখো ক্লোজ ইন্টিগ্রেশন অফ এস ই ডিএস ইন্টু কী হবে? কস 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রি 1। আর এখানে দেখো এই যে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় যে তলটা আছে, সেই তলের প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা কি সেম হবে। তাহলে এই জন্যে এখানে ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ওই জন্যে ওটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বার করে দেবো। তাহলে দেখি ইন্টিগ্রেশন অফ এস, এখানে দেখো কী হবে? ডিএস, আর টোটাল ক্ষেত্রফলটা যদি যোগ করা হয় তাহলে কী হবে?
দেখো এটা সমান আসবে ই ইন্টু কী হবে 4 π x²। তাহলে এটা সমান কী হবে, এই গোলকটা বা এই যে তলটা আছে সেই তলের অভ্যন্তরে আধান বাই কত এপসাইলন, এবং এখানে এই যে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট গোলক যে গোলীয় তল তার অভ্যন্তরে কতটা পরিমাণে আধান আছে, দেখো কিউ পরিমাণে আধান আছে। তাহলে এখানে দেখো ই ইন্টু 4 π x², এটা ইকুয়াল টু কী হবে কিউ বাই কত এপসাইলন। তুমি ধরে নাও এখানে বায়ু মাধ্যম নেই, অন্য যে কোনো একটা মাধ্যম আছে, তাহলে ওই জন্য কি এপসাইলন লিখে দিলাম। তাহলে এখান থেকে দেখো তোমার ই যেটা সেই ই ইকুয়াল টু কী আসবে, ই ইকুয়াল টু আসবে 1/4 π ε0 ইন্টু কত কিউ বাই x²। তাহলে এইটা হলো কি আউটার সারফেস বা বাইরের দিকের কোনো একটা যদি বিন্দু হয় তাহলে সেই বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এবার যদি ধরো এক্সের ভ্যালু আর হয়, অর্থাৎ গোলকের পৃষ্ঠে যদি কোনো একটা বিন্দু হয়, তাহলে দেখো এখানে 2 নম্বর যদি আমরা বার করি সারফেস, অর্থাৎ এক্স ইকুয়াল টু যদি কি আর হয়, তাহলে এই যে গোলীয় খোলকটা আমরা নিয়েছিলাম সেই গোলীয় খোলকের পৃষ্ঠে যদি কোনো একটা বিন্দু হয় তাহলে সেই বিন্দুতে দেখো তড়িৎক্ষেত্রের প্রাবল্য তার যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা কি আসবে, ই ইকুয়াল টু 1/4 π ε0 ইন্টু কিউ বাই কত r²। ঠিক আছে, তাহলে 1 নম্বর আমরা দেখলাম কি বাইরের কোনো যদি বিন্দু হয় তাহলে প্রাবল্যের রাশিমালা কোনটা, এইটা। যদি পৃষ্ঠে হয় তাহলে তখন প্রাবল্যের রাশিমালা কোনটা, এইটা। এবার আমরা দেখব যে ভিতরের কোনো একটা বিন্দু, সেই বিন্দুতে তড়িৎক্ষেত্রের প্রাবল্য কী হবে। তাহলে দেখো আমরা ফার্স্টে দেখলাম হচ্ছে আউটসাইড, আচ্ছা এইগুলো মুছে দিচ্ছি। এবার এখানে আমরা যেটা বার করব 3 নাম্বার, সেটা হচ্ছে ইনসাইড, মানে ভিতরের কোনো একটা বিন্দু, সেখানে আমরা কি করব, প্রাবল্য নির্ণয় করব। তাহলে দেখো এখানে কিভাবে করছি, তাহলে এখানে আমরা পি যে বিন্দুটা সেই পি বিন্দুটা কোথায় নেব, ভিতরে নেব। তাহলে ভিতরের যে কোনো একটা বিন্দু, সেই বিন্দু হচ্ছে কি পি। তাহলে পি বিন্দুতে আমাকে কি করতে হবে, তড়িৎক্ষেত্র প্রাবল্যটা বার করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিলাম ও থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে কত, এক্স। এবার এক্সটাকে ব্যাসার্ধ করে এরকম আমরা কি করলাম, গোলীয় একটা গাউসীয় তল কল্পনা করে নিলাম। ক্লিয়ার? তাহলে দেখো ইনসাইড মানে এখানে এক্স, এটা লেস দ্যান কী হবে, আর হবে। বোঝা গেল? এইবার এখানে আমরা একই রকমভাবে কি করব, ওই এক্স ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় যে তলটা আমরা বা গাউসীয় তলটা কল্পনা করলাম, সেই তলের মধ্য দিয়ে অতিক্রান্তকে মোট তড়িৎ ফ্লাক্স বার করব। তাহলে আলটিমেট এখানেও যদি তুমি তড়িৎ ফ্লাক্স বার করো, অর্থাৎ ই ডট ডিএস, এর টোটালটা ক্যালকুলেশন করলে আলটিমেট কি আসবে, এটা তোমার আসবে ই ইন্টু 4 π x²। সেম ক্যালকুলেশন করো। এবার এই তড়িৎ ফ্লাক্স সমান কী হবে, ওই তলের অভ্যন্তরে যে তড়িতাধান আছে সেই তড়িতাধান ডিভাইডেড বাই কত, এপসাইলন। তাহলে দেখো এখানে গাউসের উপপাদ্য অনুসারে কী হবে, ই ইন্টু 4 π x²। এটি এবার দেখো এখানে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় যে খোলক তার মধ্যে কত আধান আছে, তার মধ্যে দেখো কোনো রকম আধান নেই। কেন? কারণ যেহেতু এটা গোলীয় একটা খোলক, তাহলে যতটা পরিমাণে আধান দেওয়া হয়েছে সব আধান কোথায় অবস্থান করছে, তার যে আউটার সারফেস, সে আউটার সারফেসে অবস্থান করছে। তাহলে এর ভিতরে কি কোনো রকম আধান নেই, অর্থাৎ এই গোলকটা মানে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক বা যে তলটা, সেই তলের মধ্য দিয়ে এই তলের মধ্যে কোনো রকম আধান কিন্তু বাউন্ডেড নেই। তাহলে সেটা আমরা 0 বাই কত এপসাইলন। তাহলে আলটিমেট এখানে দেখো ই ইকুয়াল টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ একটা গোলীয় খোলক, তাতে যদি আধান দেওয়া হয় তাহলে সেই আধানের জন্য বাইরের কোনো একটা বিন্দুতে তোমার তড়িৎক্ষেত্র প্রাবল্য থাকবে, পৃষ্ঠের কোনো একটা বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য থাকবে, কিন্তু ভিতরের যে কোনো একটা বিন্দু সেখানে কোনো রকম কি তড়িৎক্ষেত্র প্রাবল্য থাকবে না। অর্থাৎ এখানে ভিতরের প্রত্যেকটা অংশে তড়িৎক্ষেত্র প্রাবল্য ই, সেই ইটা কত হবে, 0 হবে।
এবার এটাকে যদি আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে দেখো আগে কি কি হচ্ছে সেটা আমরা লিখব। 1 নম্বর হচ্ছে আউটসাইড যদি হয় তাহলে তখন ই ইকুয়াল টু কত ছিল 1/4πε ইন্টু কত কিউ বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে আউটসাইড। আর পৃষ্ঠে যদি হয় তাহলে 2 নম্বর আমরা দেখলাম সারফেসে বা পৃষ্ঠে ই ইকুয়াল টু 1/4πε ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আর ভিতরের কোনো একটা বিন্দু, সে ভিতরের বিন্দুতে ই ইকুয়াল টু কত 0। এবার এটাকে যদি আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে সেই লেখচিত্রটা কীরকম হবে একবার ভালো করে দেখো। তাহলে দেখো এখানে আমরা এটা মূল বিন্দু ধরলাম, এই এক্স অক্ষ বরাবর আমরা কি ওই গোলীয় যে খোলকটা আছে সেই খোলকের কেন্দ্র থেকে দূরত্বটা নিচ্ছি, আর এই বরাবর নিচ্ছি কি প্রাবল্য ই। তাহলে দেখো এখানে এইটা তুমি ধরে নাও এক্স ইকুয়াল টু কত আর, তাহলে এখানে দেখো এক্স ইকুয়াল টু আর এ তোমার প্রাবল্যটা কি ম্যাক্সিমাম। দেখো এক্সের ভ্যালু এখানে এই জায়গাটা কি এক্সের ভ্যালু আর এর থেকে কি বেশি, তার মানে অবশ্যই আউটার সারফেস বা বাইরের কোনো একটা বিন্দুতে প্রাবল্যটা কি কম হবে, আর এক্স ইকুয়াল টু আর এ দেখো প্রাবল্যটা কি সব থেকে বেশি হবে। আর ভিতরের যে বিন্দু, এটা দেখো ভিতরের যে বিন্দু সেখানে ই ইকুয়াল টু কত 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু আর মানে সারফেস। তাহলে এই বিন্দুগুলো মানে কি এক্সের ভ্যালুটা আর এর থেকে কম, আর এক্সের ভ্যালুটা আর এর থেকে কম মানে বিন্দুটা কি ভিতরে হয়ে গেল, আর ভিতরে মানে সেখানে কি কোনো রকম তড়িৎক্ষেত্র প্রাবল্য নেই। এবার দেখো পরে এক্সের ভ্যালু যত কি হবে বাড়বে, দেখো ই এর ভ্যালু কি কমবে, ওই জন্য লেখচিত্র যেটা সে লেখচিত্রটা কীরকম হবে এরকম হবে। দেখো এখানে টাচ করবে না, টাচ করবে কোথায় অসীম দূরত্ব গিয়ে কি টাচ করবে, কারণ দেখো এক্স ইকুয়াল টু যদি ইনফাইনাইট হয় তাহলে তখন দেখো ই ইকুয়াল টু কত 0। তাহলে দেখো 2 নাম্বার এটা মনে রাখবে যে ভিতরে হচ্ছে তোমার 0, আর অসীম দূরত্বে যদি নেওয়া হয় তাহলে সেই অসীম দূরত্বেও কিন্তু একটা গোলীয় খোলকের জন্য প্রাবল্যটা কী হবে 0 হবে। তাহলে এইটা এক্স মানে দেখো এই বরাবর আমরা কি নিয়েছি ই নিয়েছি, তাহলে এই রেখাটা যদি এই অক্ষকে টাচ করে যায় সেখানে কি এর ভ্যালু কি 0 হয়ে গেল, তাহলে এই টাচটা কোথায় করবে অসীম দূরত্বে গিয়ে করবে, ওই জন্য এটাকে কখনোই লেখচিত্র করার সময় টাচ করে দেওয়া হবে না। তাহলে দেখো এই বিন্দুটা হচ্ছে এক্স ইকুয়াল টু আর, অর্থাৎ এখানে প্রাবল্যটা কি ম্যাক্সিমাম, এই জায়গাটা ই ইকুয়াল টু কত 1/4πε, এটা কত কিউ বাই আর স্কোয়ার। বোঝা গেল। তাহলে গাউসের উপপাদ্যের সাহায্যে গোলীয় খোলকের ফার্স্টে আমরা দেখলাম বাইরের কোনো একটা বিন্দু সেখানে প্রাবল্য কত হবে, ভিতরের কোনো একটা বিন্দুতে প্রাবল্য কত হবে, আর পৃষ্ঠে প্রাবল্য কত হবে। এবার আমরা একটা দেখব যেটা একটা দীর্ঘ ঋজু পরিবাহী যদি হয়, তাহলে 1 নাম্বার আমরা দেখলাম বিন্দু আধান, 2 নাম্বার হলো গোলীয় খোলক, সে গোলীয় খোলকের ভিতরের কোনো একটা বিন্দু বাইরের কোনো একটা বিন্দু। এবার 3 নাম্বার যেটা আমরা দেখব দীর্ঘ বা অসীম দৈর্ঘ্যের, তুমি ধরে নাও অসীম দৈর্ঘ্যের আহিত ঋজু পরিবাহী। দেখো ঋজু মানে কি, ঋজু মানে হচ্ছে সোজা, ঋজু পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য। এটাও আমরা কি গাউসের যে উপপাদ্য সেই উপপাদ্যের সাহায্যেই বার করব। তাহলে দেখো এরকম একটা দীর্ঘ ঋজু পরিবাহী, কতটা দীর্ঘ, এইদিকে অসীম এইদিকে অসীম, তাহলে অসীম দৈর্ঘ্যের এরকম একটা ঋজু পরিবাহী, এর জন্য যে কোনো একটা বিন্দু, সেই যে কোনো একটা বিন্দুতে তোমাকে কি বললো প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে এই যে গোলীয় এই দীর্ঘ ঋজু পরিবাহী যেটা আছে সে পরিবাহী থেকে আর দূরত্বে একটা বিন্দু পি। এবার পি বিন্দুতে কি করতে হবে, তোমার তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য সেই প্রাবল্যটা কি নির্ণয় করতে হবে। তাহলে আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে যেহেতু বার করব, তাহলে কি করব আমরা একটা গাউসীয় তল কল্পনা করে নেব ফার্স্টে। তাহলে এখানে দেখো 8টাকে ব্যাসার্ধ করে এরকম আমরা গাউসীয় চোঙাকৃতি গাউসীয় তল কল্পনা করলাম। তাহলে এইটা হচ্ছে চোঙাকৃতি একটা গাউসীয় তল।
ঠিক আছে, ভালো করে দেখো। চোঙাকৃতি একটা গাউসীয় তল আমরা অঙ্কন করলাম। তাহলে ভালো করে দেখো, এখানে এরকম একটা দীর্ঘ ঋজু পরিবাহী তার, সেই তারে তুমি ধরে নাও কি প্লাস আধান দিয়েছো। এই তারটাতে কি আছে, সব প্লাস আধান দিয়ে আহিত আমরা করেছি। ওকে, তুমি ধরে নাও এই যে চোঙটা বা গাউসের যে তলটা আমরা কল্পনা করলাম, সেই তলের ব্যাসার্ধ হচ্ছে কত আর, আর এই তারের যে দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে এত দূর পর্যন্ত এই যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি কত এল। তাহলে দেখো এরকম একটা দীর্ঘ ঋজু পরিবাহী তার, তাকে প্লাস আধান দেওয়া হয়েছে। তাহলে যদি আধানটা প্লাস হয় তাহলে দেখো এর থেকে বলরেখা এরকম চারিদিকে কী হবে, নির্গত হবে। ভালো করে দেখো, যদি মাইনাস হতো তাহলে বলরেখাগুলো কি এইভাবে ঢুকতো, যদি প্লাস হয় তাহলে বলরেখা কি বাইরের দিকে বেরোবে। তাহলে যেহেতু এই তারটাতে পুরোটা প্লাস আধান আছে, তাহলে দেখো এই দিকে বলরেখা যাবে, এই দিকে বলরেখা যাবে, এই দিকে যাবে, এই দিকে যাবে, অর্থাৎ প্রত্যেকটা অংশে তখন কী হবে, প্রত্যেকটা অংশ দিয়ে বলরেখা এই যে তারটা আছে সেই তারটা থেকে কী হবে, বাইরের দিকে নির্গত হবে। তাহলে এখানে দেখো এই যে তারটা আছে, বলরেখা এই দিকে যাবে, এই দিকে যাবে, পিছনের দিকে যাবে, সামনের দিকে আসবে, সব দিকে কী হবে, তোমার বলরেখা এরকমভাবে নির্গত হবে। ঠিক আছে, এইবার এখানে যে গাউসীয় আমরা তলটা কল্পনা করেছি, সেই তলের মধ্যে দিয়ে আমরা কি অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স বার করব। তাহলে দেখো এখানে এই গাউসীয় তলটা দেখো তিনটে পার্ট আছে, একটা উপরে একটা গোলাকার বা বৃত্তাকার একটা তল, এখানে একটা বৃত্তাকার তল পাওয়া যাবে, এখানে একটা বৃত্তাকার তল পাওয়া যাবে, আর আরেকটা হচ্ছে কি বক্রতল। ভালো করে দেখো, এইটাকে কেন্দ্র করে কি চারিদিকে এরকম একটা চোঙ কল্পনা করা হয়েছে। ভালো করে দেখো এরকম, এখানে দেখো এটা একটা চোঙ, এই চোঙের মাঝখানে কি আছে, কোনো একটা তার আছে। ভালো করে লক্ষ্য করবে, এটা একটা ধরো চোঙ, তাহলে এই চোঙের মাঝখানে এরকমভাবে কি করা আছে, এরকম একটা দীর্ঘ ঋজু পরিবাহী তার দেওয়া আছে। তাহলে বলরেখা কি এর গা দিয়ে বেরোচ্ছে, এগুলোকে ধরো ফুটো ফুটো করে যদি আমরা একটা সুতো দিয়ে করি, তাহলে বলরেখা এইভাবে নির্গত হবে। তাহলে এখানে দেখো উপরে এই জায়গাটা যে তলটা আছে, এই যে বৃত্তাকার তল, এখানে এই যে বৃত্তাকার তলটা যদি তোমরা লক্ষ্য করো, আমরা জানি যে কোনো একটা যে তল, সেই তলটা হচ্ছে কি তোমার ভেক্টর রাশি। তাহলে উপরে যে বৃত্তাকার তলটা আছে তার অভিমুখ কোন দিকে, উপরের দিকে। নিচে যে তলটা আছে তার অভিমুখ কি নিচের দিকে। তাহলে এখানে দেখো এই তলের যে অভিমুখ, সেই অভিমুখটা কি তলের সাপেক্ষে উপরে, আর বলরেখা এই দিকে নির্গত হবে, এই বলরেখাটা এই দিকে নির্গত হবে। অর্থাৎ আমরা যদি ফ্লাক্সটা দেখি, বলরেখা এই দিকে মানে ই এর অভিমুখ এই দিকে হচ্ছে, আর এখানে যে তলটা আছে এস, সেই এস তলের অভিমুখ কোন দিকে হচ্ছে, উপরের দিকে হচ্ছে। তাহলে এই তলের ক্ষেত্রে ই আর এস তার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। আর নিচের তলের ক্ষেত্রেও দেখো এর অভিমুখ কোন দিকে, নিচের দিকে, আর বলরেখা এই দিকে যাচ্ছে। তাহলে এই যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। ভালো করে এখানে লক্ষ্য করো, এখানে তল তার অভিমুখ উপরের দিকে, আর যেহেতু তারটা এরকম আছে বলরেখা, তাহলে চারিদিকে কি নির্গত হচ্ছে। তাহলে এখানে যদি আমরা এই উপরের বৃত্তাকার তল আর নিচের বৃত্তাকার তলের জন্যে তড়িৎ ফ্লাক্স বার করি, সেই তড়িৎ ফ্লাক্সের ভ্যালুটা কী হবে, 0 হবে। তাহলে এবার এখানে দেখো আরেকটা যে তলটা থাকছে বক্রাকার তল বা বক্রতল। ভালো করে দেখো এই যে তলটা আছে, তাহলে এখানে মাঝখানে কি আছে, মাঝখান দিয়ে তারটা আছে। তাহলে এই তলের যে অভিমুখ সেটা কি বাইরের দিকে, আর বলরেখাগুলোও দেখো সেই দিক দিয়ে নির্গত হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে অর্থাৎ বক্রাকার যে তলটা পাওয়া যাচ্ছে, সেই তলের মধ্য দিয়ে যে তড়িৎ ফ্লাক্স সেটা কিন্তু শূন্য হবে না। অর্থাৎ দেখো এই তল আর এই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কি শূন্য, ওই জন্য আমরা লিখছি না। তাহলে জাস্ট বক্রাকার তলের মধ্য দিয়ে যে তড়িৎ ফ্লাক্স সেটা আমরা লিখব। তাহলে এখানে দেখো বক্রাকার তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স। তাহলে দেখো তড়িৎ ফ্লাক্সের ইকুয়েশন আমরা জানি, ইন্টিগ্রেশন অফ এস
ই ডট কত ডিএস। এবার এখানে দেখো এই যে চোঙটা আমরা নিয়েছি, ভালো করে দেখো, এইখানে তারটা আছে, তার চারিদিকে এরকম কি চোঙটা কল্পনা করেছে। তাহলে তারটা থেকে ওই চোঙের বক্রতলের উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দু কি সমদূরবর্তী, এবং প্রত্যেকটা বিন্দুতে তোমার ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন সেটাকে, বা তড়িৎ বলরেখার যে ডিরেকশন সেটাকে আউটওয়ার্ড ডিরেকশন, মানে তলের সাপেক্ষে কি বাইরের দিকে। তাহলে আমরা ওই বক্রতলের প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটাকে কি ধ্রুবক হিসেবে ধরতে পারি। তাহলে এটা দেখো ইন্টিগ্রেশন অফ এস ই ডিএস ইন্টু কী হবে, কস 0 ডিগ্রি হবে। কেন? কারণ যে বক্রাকার তলটা নেওয়া হয়েছে, এই বক্রতলের অভিমুখ বাইরের দিকে আর বলরেখার অভিমুখ কি সেই দিকে, অর্থাৎ ই আর ডিএস কি সেম ডিরেকশনে, ওই জন্য এখানে কত কস 0 হয়ে গেল। তাহলে এটা সমান দেখো ইটা বাইরে চলে আসলো, ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএস। এবার দেখো এখানে আমরা কোন তলের ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সটা বার করছি, সেটা যে বক্রতলের। তাহলে টোটাল এইটা কী হবে, ওই যে বক্রতলটা আছে সেই বক্রতলের ক্ষেত্রফল হবে। আর একটা চোঙের বক্রতলের ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা হচ্ছে, তাহলে এখানে দেখো টোটাল ইন্টিগ্রেশন অফ এস ডিএস, অর্থাৎ টোটাল বক্রাকার যে তলটা আছে সেই তলের ক্ষেত্রফল হবে। আর একটা চোঙের বক্রাকার তলের ক্ষেত্রফল হচ্ছে 2πRL। ঠিক আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 2πRL। এটা এখানে ই আছে, তাহলে ই ইন্টু 2πRL। এটা হচ্ছে কি এই চোঙটার মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স। আর এই মোট তড়িৎ ফ্লাক্সটা কার সঙ্গে সমান হবে আমরা জানি, ওই গাউসীয় তলের অভ্যন্তরে যে তড়িতাধান আছে সেই তড়িতাধান বাই কী হবে, এপসাইলন। তাহলে দেখো এখানে ই ইন্টু 2πRL এটার সমান হচ্ছে কত, কিউ বাই এপসাইলন। যেখানে কিউটা ধরে নাও এই যে তারটা আছে সেই তারের মধ্য দিয়ে যে মোট তড়িতাধান এই চোঙটা কি করে রেখেছে, বাউন্ড করে রেখেছে। ভালো করে দেখো এখানে এই চোঙের উপরের দিকে যে তারের অংশটা আছে সেখানেও কি আছে, আধান আছে, নিচের অংশে যেটা সেখানেও আধান আছে। তাহলে এখানে হচ্ছে কিউ কত, তাহলে এটাকে তুমি এরকম লেখো কিউ ইনসাইড ডিভাইডেড বাই কত, এপসাইলন। এখানে কিউ ইনসাইড বলতে এই চোঙের ভিতরে বা চোঙের অভ্যন্তরে যে তড়িতাধান আছে সেটা হচ্ছে কত, কিউ ইনসাইড। এবার এখানে তুমি যদি এবার এইটা হচ্ছে কি একটা রেখা, তার মানে কি একটা সরল রেখা, তাহলে তুমি ধরে নাও ওর যে লাইন ডেনসিটি অফ চার্জ বা আধানের রৈখিক ঘনত্ব সেটা যদি ল্যামডা হয়। দেখো আমরা জানি আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা, এটার সমান কি হয়, মোট আধান বাই কি মোট দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো এই চোঙটার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা হচ্ছে কত, এল, আর এর মধ্যে যে আধান সেই আধানটা কত, কিউ ইঞ্চ, এবার কিউ পরিমাণে আছে। তাহলে এখানে ল্যামডা সমান কত, কিউ বাই এল। তাহলে এখান থেকে দেখো কিউ সমান কী হবে, ল্যামডা ইন্টু এল হবে। দেখো আধানের রৈখিক ঘনত্ব সেটা দেখো আগে একটা ভিডিওতে আমি বলে দিয়েছি, 3 ধরনের তোমার হয়, একটা হচ্ছে লাইন ডেনসিটি অফ চার্জ, একটা হচ্ছে সারফেস ডেনসিটি অফ চার্জ, আর একটা হচ্ছে কি ভলিউম ডেনসিটি অফ চার্জ। 3টেই আমি বলে দিয়েছি। তাহলে এখানে লাইন ডেনসিটি অফ চার্জ মানে কি টোটাল চার্জ বাই টোটাল লেন্থ। এখানে টোটাল চার্জ কত আছে আমরা ধরে নিলাম ওর ভিতরে কিউ, আর ওর যে লেন্থ সেই লেন্থটা হচ্ছে কত, এল। তাহলে এখান থেকে দেখো কিউ ইকুয়াল টু কত, ল্যামডা ইন্টু এল। তাহলে এখান থেকে কি আসছে, ই ইন্টু 2πRL এটা সমান কত, ল্যামডা ইন্টু এল ডিভাইডেড বাই কত, এপসাইলন। তাহলে এখান থেকে দেখো এল এল কেটে গেল, তাহলে ই ইকুয়াল টু কত, ইকুয়ালটা আসবে 1/2π এপসাইলন ইন্টু দেখো ল্যামডা বাই কত হবে, আর হবে। বা এটাকে তুমি যদি আগের মতো সাজিয়ে একটু লেখো 1/4π এপসাইলন দিয়ে, তাহলে দেখো 1/4π এপসাইলন ইন্টু 2 ল্যামডা বাই কত, আর। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো চোঙের বা এই দীর্ঘ ঋজু পরিবাহী যেটা আছে সেই দীর্ঘ ঋজু যে আহিত পরিবাহী তারটা আছে সেই তার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আর, সে আর বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের রাশিমালা কোনটা আমরা পাচ্ছি, এইটা পাচ্ছি। অর্থাৎ এখানে দেখো একটা জিনিস যে ই যেটা, সেই ইটা কি 1/r এর সঙ্গে কি সমানুপাতিক। এর আগের ক্ষেত্রে যখন আমরা দেখেছিলাম একটা গোলীয় খোলক, সে গোলীয় খোলকের ক্ষেত্রে তোমার কি ছিল, গোলীয় খোলকের ক্ষেত্রে ছিল ইটা এক্স যেটা, অর্থাৎ ওই
কেন্দ্র থেকে যে দূরত্ব সেই দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক। আর এখানে কি হচ্ছে এই যে তারটা সেই তারটা থেকে যে দূরত্ব সেই দূরত্বের কি ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখানে যদি আমরা এই ই আর আর এর লেখচিত্র অঙ্কন করি সেই লেখচিত্রটা কীরকম হবে এটা মনে রাখবে। লেখচিত্রটা তোমার এরকম টাইপের হবে। এখানে দেখো এইটা হচ্ছে আমরা নিচ্ছি আর, আর এইটা হচ্ছে তোমার কি ই। তাহলে এইটার যদি লেখচিত্র অঙ্কন করা হয় তাহলে সেই লেখচিত্রটা কীরকম হবে, এরকম টাইপের হবে। বুঝে গেল? তাহলে দেখো আর যত কম হবে বা আর যত বৃদ্ধি পাবে সেখানে তোমার কি হবে, ওই তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য সেই প্রাবল্যটা আস্তে আস্তে কী হবে, কমবে। তাহলে এই যে লেখচিত্র সেই লেখচিত্রটা ভালো করে মনে রাখবে। এটা হচ্ছে কি একটা দীর্ঘ ঋজু আহিত পরিবাহী যদি হয় তাহলে তার ক্ষেত্রে এটা হচ্ছে ফর্মুলা। বুঝে গেল? এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গাউসের উপপাদ্যের বিবৃতি এবং তার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন কিন্তু পরীক্ষায় একটা থাকেই। ওই জন্য তোমরা এগোটা ভালো করে দেখলে। তাহলে আজকে কটা হলো, তিনটে। একটা হচ্ছে বিন্দু আধান, তারপরে একটা গোলীয় খোলক, আর এখন হচ্ছে অসীম দৈর্ঘ্যের আহিত ঋজু পরিবাহী তার। এরপরে আরও বাকি আছে, সেটা হচ্ছে একটা সমতল তল যদি হয় সেই সমতল তলে যদি আধান দেওয়া হয় তার জন্য যে কোনো একটা বিন্দুতে প্রাবল্য কত হবে। তারপরে একটু আগে আমরা দেখলাম একটা গোলীয় খোলক। এবার গোলীয় খোলক না হয় যদি একটা নিরেট গোলক হয় তার ক্ষেত্রে কীরকম হবে, একটা তল আর একটা মানে একটা ধরো মোটা যদি তল হয় আর একটা পাতলা পাত যদি হয় তাহলে তার ক্ষেত্রে তোমার তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের রাশিমালা কী হবে সেটা নেক্সট ভিডিওতে কি আলোচনা করব। ঠিক আছে? এখানে আজকে কটা হলো, তিনটে। এরপরে আরও তিনটে বাকি আছে, সেটা পরের ভিডিওতে আপলোড করব।